প্রিয় শিক্ষার্থীরা, ঈদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি পড়াবো পরিসংখ্যান দ্বিতীয় পত্র নবম অধ্যায় জীব পরিসংখ্যান। তো করোনার জন্য দেখা গেছে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস নিতেছি। তো আমাদের এখন ক্লাসে 2 জন ছাত্র আছে, ওরা সরাসরি আছে সামাজিক দূরত্ব বজায় রেখে। তো বাকি যারা নাই এখানে তাদের জন্য এই ভিডিওটি করা এবং আপলোড দেওয়া। ধন্যবাদ। ক্লাস শুরু করা যাক। আমরা সরাসরি বোর্ড কোশ্চেনে চলে যাই। বোর্ড কোশ্চেন পড়লেই মানে সব ঠিক হয়ে যাবে আর কি। তো এখানে দেখো একটা প্রশ্ন আছে এরকম, জেলা মোট লোক সংখ্যা এই দেখা যায়, পুরুষের সংখ্যা, আয়তন বর্গ কিলোমিটার। হ্যাঁ, দুইটা জেলা আগে উদ্দীপকটা লেখি, তারপর তোমরা বুঝাইতেছি। হ্যাঁ, মানিকগঞ্জ আর একটা হলো চট্টগ্রাম। এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসে এবং খুবই সহজ, মানে খুবই সহজ। 1,40,800, 2,25,000 আর 70,000 হলো পুরুষ। এর হলো 1,12,400 হলো আর 1,90,000, 2,50,000। আচ্ছা দেখো, মানে এই হলো উদ্দীপক, ঠিক আছে? কত সহজ একটা দেখো জিনিসটা। এই হলো উদ্দীপক। এখানে কতে আছে জীব পরিসংখ্যান কাকে বলে, মানে প্রশ্ন থেকেই বোঝা যায় কি উত্তরটা কী হবে। জীব পরিসংখ্যান, পরিসংখ্যান মানে কি তথ্য নিয়ে আলোচনা যেগুলো করে। তাহলে জীব পরিসংখ্যান কী হতে পারে, মানে জীবের তথ্য কী কী থাকতে পারে, জন্মহার, মৃত্যুহার, হ্যাঁ এগুলো থাকতে পারে। মানে এইগুলার জন্মহার, মৃত্যু হার বা এরকম রিলেটেড, শিশু মৃত্যু হার, তারপর স্পেসিফিক ফার্টিলিটি রেট, এইসব তথ্যগুলো যদি সংখ্যাত্মক মানে কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকেই বলবে জীব পরিসংখ্যান। তাহলে সংজ্ঞাটা বইয়ের ভাষায় কি, জীব পরিসংখ্যান হলো মানব জাতির জীব ঘটনা কোনটা, জন্ম, মৃত্যু, বিয়ে, ঠিক আছে, তারপর জন্ম, এগুলো আর কি সংখ্যাত্মক তথ্য সংগ্রহ ও তাদের পরিমাপের বিজ্ঞান। একটা না একটা প্রশ্ন লিখে 1 মার্কস দেখা যায় এতে। আচ্ছা, পরে বলছে কোনো দেশের, ক নম্বরটা বুঝছো নাকি? পরে খ নম্বর বলছে কি, কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত 321% বলতে কি বোঝায়? নির্ভরশীল মানে কি, একজনের উপর আরেকজন নির্ভর করে। তোমরা কি ইনকাম করো, আর তোমরা কার উপর নির্ভর করতেছো? তোমার বাবার উপর বা মায়ের উপর, বা সংসারে যে ইনকাম করে তার উপর নির্ভর করতেছো। তো এখানে বলছে যে কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত 321 বলতে কি বোঝায়? 321%। কথা বুঝছো? এটা বলো তো, তোমার কমন সেন্স থেকে কি বোঝা যায়? বুঝছো না? পার্সেন্ট মানে কি, 100 না, মানে 100 জনের উপর নির্ভর করে 321 জন। এটা তো পার্সেন্টেজ মানে কি, আগে আসবে 100। তার মানে কি 100 জন কর্মক্ষম, মানে যারা উপার্জন করে তাদের উপর নির্ভর করে কতজন? এই এতটুকু কথা লিখলেই 2 মার্কস। বুঝছো? প্রশ্নটা হলো এরকম যে কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত 321% বলতে কি বোঝায়। প্রশ্ন যেভাবে আছে এভাবেই লিখবা যে কোনো দেশের নির্ভরশীলতার অনুপাত 321% বলতে বোঝায় প্রতি 100 জন কর্মক্ষম লোকের উপর 321 জন লোক নির্ভর করে। বুঝছো? বাস শেষ। ক রাষ্ট্রটা তো ক গেল। হ্যাঁ, পরে দেওয়া আছে কি, চট্টগ্রাম জেলার লিঙ্গ অনুপাত। লিঙ্গ মানে কি, পুরুষ মহিলা। আচ্ছা, বলছে লিঙ্গ অনুপাত মানে কি, পুরুষের অনুপাত আর মহিলার অনুপাত নির্ণয় করবা। এটা তো একবারে সহজ। কি কোন জেলা বলছে? চট্টগ্রাম জেলার লিঙ্গ অনুপাত। আচ্ছা, চট্টগ্রাম জেলার মোট লোক সংখ্যা কত আছে? মোট লোক আচ্ছা, পুরুষ কতজন আছে? পুরুষ মানে মেল মানে কি পুরুষ। কতজন আছে? 1,12,000 এতজন, ঠিক না? সুতরাং মহিলা কত হবে বলো তো?
মহিলাটা আমরা কেমনে বের করবো? মহিলা মানে কি ফিমেল? মোট জনসংখ্যা বিয়োগ পুরুষ সংখ্যা। মোট জনসংখ্যা কত আছে চট্টগ্রামের? রাইট, 2,25,000 বিয়োগ মোট কত পুরুষের সংখ্যা এতজন। এখন বিয়োগ করলে কতজন হয় দেখি তো? 1,12,600। 1,12,000 বুঝছো? এতটুকু এই দেহ তো নিচে দেখা যায় কিনা ক্যামেরাতে? দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে পুরুষের সংখ্যা বেশি কত? এতজন। মহিলার সংখ্যা বেশি এতজন। এটা কি খুব কঠিন বাইর করাটা? তো লিঙ্গ অনুপাত মানে কি? পুরুষ অনুপাত মহিলা, মানে পুরুষ ভাগ কি মহিলা। আর অনুপাত দিলে তোমরা একটা পার্সেন্টেজ দিই, 100% বা 1000% দেওয়া। হ্যাঁ, তাহলে লিঙ্গ এটা লোকে ফিমেল না, এটা মহিলা। সুতরাং চট্টগ্রামের লিঙ্গ অনুপাতটা ইংলিশ হলে সেক্স রেশিও, বুঝছো? ইকুয়াল টু উপরে পুরুষ, নিচে কি মহিলা, ইন্টু 100। এটা কে বুঝো না বলো? এটা কি কঠিন বেশি? আচ্ছা, তাহলে পুরুষ কতজন? 1,12,400 ভাগ কত? 1,12,600 ইন্টু 100, ঠিক আছে না? এটা আমি মুছে ফেলাই। এখন ক্যালকুলেশন করলে কত আসে? সরাসরি ক্যালকুলেশনে চলে যাই। 99.82%। তার মানে কি তোমার চিটাগাং জেলার লিঙ্গ অনুপাত 99.82। বুঝছো? এতটুকু লিখলি কয় মার্কস? 3 মার্কস। তাহলে কি কাজটা করছি? প্রথম তো বাইর করছি কি চট্টগ্রাম জেলার পুরুষের দেওয়া আছে, পরে বের করছি আমরা মহিলা সংখ্যাটা। সুতরাং লিঙ্গ অনুপাত ইকুয়াল টু পুরুষ ভাগ মহিলা ইন্টু 100, যা আসছে তাই। পারবা পরীক্ষা আসলে? এটা কি গেল গ। আচ্ছা, এখন আমরা আসি ঘ নম্বরে। ঘ নম্বর কোয়েশ্চেনটা ছিল জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে জানো? মনে করো এই একটা আয়তন, হ্যাঁ, এই আয়তনে মনে করো আমরা আছি কয়জন? হন 3 জন। তার মানে ঘনত্ব কম না? এখন যদি এই একটা রুমে মনে করো 30 জন স্টুডেন্ট ধরে, তাহলে একটা ঘনত্ব আছে। এখন যদি এখানে তোমার 100 জন ভর্তি করি, এই রুমের ভিতরে যদি 100 জন থাকে, তাহলে কি চিপাচিপি হয়ে যাবে না? তার মানে কি ঘনত্ব বাইরে যাবে, বুঝছো? জনসংখ্যার ঘনত্ব কি জায়গা তোমার ঠিকই আছে, কিন্তু মানুষ বাড়লে কি ঘনত্ব বাড়তেছে, আর মানুষ কমলে ঘনত্ব কমতেছে। মনে করো এই তুমি বসলে এখানে, আর সে বসলো এখানে, মাঝখানে অনেক ফাঁকা না? তার মানে তুমি বিশাল জায়গা নিয়ে তুমি আসো। আরেকজন করলে কি পাশের একটা রুমে দেখেছে এই রুমের মাঝখানে 40 জন ছাত্র আছে, তখন এর মাঝখানে হাওয়া একটু বেশি হবে, স্বাভাবিক, কারণ মানুষ বেশি, তার মানে কি ঘনত্ব বেশি। যেমন শরবত যদি বানাই, চিনির পরিমাণ যদি কম থাকে, তার মানে কি ঘনত্ব কম। আর চিনির পরিমাণ যদি বেশি দেই, তাহলে কী হবে? ঘনত্ব বেশি হবে 1 গ্লাস পানির মধ্যে। তার মানে আয়তন ঠিক আছে, আর যে পরিমাণটা থাকার কথা সেটা যদি বেশি থাকে তাহলে ঘনত্ব বেশি, আর কম থাকলে কি ঘনত্ব কম। এখন মনে করো যে কোনো একটা এই আদর্শ নগরী মনে করো, হ্যাঁ, এখানে মনে করো 50,000 লোক আছে, তাহলে একটা ঘনত্ব আছে। এখন লোক যদি 10,000 থাকে, তাহলে ঘনত্ব আরও কমবে না? তাহলে যে এলাকায় ঘনত্ব কম, সেই এলাকাটা তো বেশি স্বাস্থ্যবান হবে, সব দিক দিয়ে ভালো হবে। হাউকাও থাকবে না, ক্যাসেল থাকবে না, বুঝছো কথাটা? করোনা ভাইরাসও থাকবে না, কারণ করোনা ভাইরাসও যেখানে বেশি মানুষ থাকে সেখানে হওয়ার সম্ভাবনা কি একটু বেশি থাকে, বুঝছো? তার মানে কি যে তোমার যে এলাকার ঘনত্ব কম, সেই এলাকাটা বেশি ভালো, সুন্দর, স্বাস্থ্য উপযোগী, বুঝছো? এখন আমার প্রশ্নটা লিখছে কি জানো? লিখছে জনসংখ্যার ঘনত্বের দৃষ্টিকোণ থেকে কোন জেলা বসবাসের বেশি উপযোগী। তাহলে যে দেশের মানে যে জেলার ঘনত্বটা কম হবে, সেই জেলা বেশি উপযোগী হবে। তাহলে আমরা প্রথম মানিকগঞ্জ জেলার ঘনত্ব বের করি। এই মানিকগঞ্জের ঘনত্ব, মানিকগঞ্জ জেলার, বুঝছো? মানে ডট ডট দিচ্ছি, মানে কি মানিকগঞ্জ জেলার ঘনত্ব আমি এগুলো লিখে নাই। ইকুয়াল টু কত? আমি বলছি কি মোট লোক সংখ্যারে মোট আয়তন দ্বারা কী করবো? ভাগ করব। মোট লোক সংখ্যা, মোট লোক সংখ্যা ভাগ কত? মোট আয়তন। তাহলে
এখানে কত আছে মোট লোক সংখ্যা মানিকগঞ্জ জেলার 1,40,800 আর মোট আয়তন কত 1,90,000 বর্গ কিলোমিটার। এটা সমান সমান আসছে 0.74105। বুঝছো এই একটা মান কি আমি কার পাইছি এটা মানিকগঞ্জ জেলার। ঠিক সেমভাবে চট্টগ্রাম জেলাটা বের করি। এটা মনে থাকবো কত আছে 0.74 মনে রাখো। মানিকগঞ্জ কত আছে আচ্ছা এখানে শর্ট করে লিখে রাখি মানিকগঞ্জ 0.74। এখন সেম জিনিসটা আমি বের করব একই লেখা বুঝছেন কি লিখবো চট্টগ্রাম কি লিখবো চট্টগ্রাম জেলার ঘনত্ব। তো মোট লোক সংখ্যা ভাগ কত মোট আয়তন। চট্টগ্রাম জেলার মোট লোক সংখ্যা কত আছে এখানে 2,25,000 আর মোট আয়তন কত 2,50,000 নাকি। তাহলে কত হয় এটা ভাগ করলে হয় 0.9। তাহলে চট্টগ্রামে কত আসছে মানিকগঞ্জ হলো গিয়ে 0.7 আর চট্টগ্রাম 0.9। তাহলে বেশি ঘনত্ব কোনটা বলো। তাহলে আমার সূত্রটা কি ছিল যে যেখানে ঘনত্ব কম হবে সেটা বেশি স্বাস্থ্যকর বা বসবাস উপযোগী। তাহলে এখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম জেলা থেকে মানিকগঞ্জ জেলার ঘনত্ব কম বিধায় মানিকগঞ্জ জেলা বেশি বসবাসের উপযোগী। কঠিন বেশি এই শেষ। এটা হলো 4 মার্কস। ঠিক আছে একেবারে মানে এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসছে বেশিরভাগগুলোই এরকম এই লেভেলের প্রশ্ন। আচ্ছা আপনার পরে আরেকটা দেখি তো সেম লেভেলে আর কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা এটা আর নেই আরেকটা প্রশ্ন দেখি। আজকে 2টা কোয়েশ্চেন আলোচনা করবো। হ্যাঁ আজকে 2টা কালকে আবার আসবে কালকে আবার পড়াবো। লেখছে ঢাকা ও সিলেটের মোট আয়তন দেওয়া আছে আর বিভিন্ন বয়সে মনে করো 0 থেকে 14 বছর বয়স 15 থেকে 64 বছর বয়স। হ্যাঁ প্রশ্ন এটা ভুল লিখছি আমি। হ্যাঁ একটু কারেকশন করতে হবে। এখানে হবে 15 65 না এটা 15। হ্যাঁ ঠিক করে নিও। বিভাগ একটা হলো তোমার বয়স ওকে 0 থেকে 14 বছর বয়স বুঝছো। 14 পরে কত হচ্ছে 15 না 14 পরে কত হবে 15 আর হলো 15 65 প্লাস। ঢাকা বিভাগ একটা হলো সিলেট। আচ্ছা 0 থেকে 14 মানে যেদিন জন্মগ্রহণ করছে এদিন থেকে 14 বছর পর্যন্ত বয়সের লোক সংখ্যা আর আয়তন। না বুঝলে বলবা লজ্জার কিছু নাই। আচ্ছা এখানে আমি একটা কথা আবারও বলে দিতেছি যে এখানে কিন্তু আমি লাইভ ক্লাস নিতেছি। হ্যাঁ এখানে তোমরা 2 জন আসো সামাজিক দূরত্ব বজায় রেখেই তোমরা বসে আসো। যারা মানে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করতে পারতেছে না বা ক্লাস নেওয়ার কোনো সময় হয় নাই বিধায় আমি এটা রেকর্ড করতেছি এবং এটা আমাদের গ্রুপ স্টাডি যেটা আছে সেটা থেকে দিয়ে দিব। গ্রুপ স্টাডি শহীদ কলেজ। কেউ হয়তো বলতে পারে যে আপনার লাইভ ক্লাস নিতেছি আবার এখানে 2 জন স্টুডেন্ট কেন, এই জন্য জাস্ট আমার কথাটা বলা আর কি। আচ্ছা দেখো প্রথমে এই হলো আমার উদ্দীপক বুঝছো।
প্রথম লেখছে লিঙ্গ অনুপাত কি। তো লিঙ্গ অনুপাত বলতে বোঝায় একটা দেশের বা একটা অঞ্চলের পুরুষ এবং মহিলার অনুপাতকে কি বলে? লিঙ্গ অনুপাত। বুঝছো? পারবে না? আচ্ছা, এখন খ নম্বরটা আমি স্কিপ করে গ নম্বর আছে, সিলেট বিভাগের নির্ভরশীলতার অনুপাত নির্ণয় করো। এখানে একটা থিওরি আছে নির্ভরশীল। এখন কার উপর কে নির্ভরশীল? মনে করো বাংলাদেশে এক্ষেত্রে দেখা গেছে যাদের বাবা মা চাকরি করে বা বাপ চাকরি করে তাদের ছেলে এবং মেয়েরা অনার্স মাস্টার্স পাস করার আগ পর্যন্ত টাকা ইনকাম করে না, করে দেখা গেছে তার বয়স হয়ে গেছে 25, 26, 27, এরপরও সে টাকা ইনকাম করতে পারতেছে না। আবার দেখা গেছে গ্রামে একটা মানে হয়তো দরিদ্র কৃষকের পরিবার বা তোমার যারা কামলা দেয় তাদের ছেলের বয়স মনে করো 12 বছর, সে আবার অটো চালায়া প্রতিদিন 700-800 টাকা ইনকাম করতেছে না। তাহলে আবার দেখা গেছে কি মানে একটা পরিবারে মানে কোনো নাই, বাবা নাই, মারা গেছে, অথবা বাবা আছে বয়স্ক বৃদ্ধ, তার একটা মাত্র ছেলে আছে বয়স মনে করো কম, অথবা একটা মেয়ে আছে, মেয়ে দেখেছে টিউশনি করে বা ছেলে দেখেছে কি তোমার কামলা দিয়া অথবা তোমার অটো চালিয়ে কি তোমার ইনকাম করতেছে, ঠিক আছে না? অথবা মনে করো মেয়ের বয়স আছে তোমার 15 বছর বা 16 বছর বা 30 বছর, কিন্তু মেয়ের এখন বিয়ে হয় নাই, মেয়ে তার ভাইয়ের উপর কি চলতেছে। বাংলাদেশে মেয়েরা চাকরি করে খুব কম, কিন্তু দেখছি বেশিরভাগ ছেলে এবং মেয়ে বাবার উপর কি নির্ভরশীল। তাহলে এখন এইভাবে তো নির্ভরশীলতার সংজ্ঞা দিলে হবে না, নির্ভরশীলতা একটা আন্তর্জাতিক সংজ্ঞা আছে। কথা বুঝছো কি বলছি? মানে সেই সংজ্ঞা অনুসারে পৃথিবীর যেগুলো উন্নত দেশ তারা কিন্তু উন্নত, কারণ তারা ওইভাবেই ইনকাম করে। আর আমাদের মতো যে মানে এই অশিক্ষিত দেশ যেগুলো আছে, আমি অশিক্ষিতই বলবো এই জন্যই যে আমাদের যারা উচ্চ মানে পর্যায়ে যারা আছে, যারা নীতি নির্ধারক, তারা শুধু থিওরিটিক্যালি বুঝো তো, তাত্ত্বিকভাবে তারা শিক্ষিত, কিন্তু প্র্যাকটিক্যালি তারা অ্যাপ্লাই করে না। মনে করি ইউরোপের কালচার, ইউরোপের মানুষের গড় আয়ু, ইউরোপের মানুষের ইনকাম, ইউরোপের মানুষ কখন তোমার বা আমেরিকার মানুষ কখন তোমার ইনকাম করে, কিংবা তাদের কোন বয়সে তাদের যৌবনপ্রাপ্ত হয়, এটা কি আমাদের সাথে মিলবে? দেখা গেছে কি আমাদের ওই ইউরোপে তোমার একটা মেয়ের 16 বছর বা 18 বছর হলে সে দেখেছে বিয়ে করতেছে বা আরও আগেই সে ইনকাম করা শুরু করে দিছে, কিন্তু বাংলাদেশে তো এগুলো হয় না। হয়, এগুলো নিয়ে আরেকটা ক্লাস বলবো আমি। তো এখানে নির্ভরশীল বলতে বোঝায় মানে আন্তর্জাতিক প্রেক্ষিতে, মানে আন্তর্জাতিক যে তথ্যটা থিওরি, যে থিওরিতে চলা উচিত, সেই তথ্য অনুসারে যাদের বয়স 0 থেকে 14, কি বলছি, যাদের বয়স 0 থেকে 14, মাত্র 14 বছর পর্যন্ত সবাই বাবা মার উপর নির্ভরশীল। এটা কিন্তু আমেরিকাতেও, ইংল্যান্ডেও, সারা পৃথিবীতেই। যদিও বাংলাদেশে দেখেছে 12 বছরের একটা ছেলে অটো চালায় তার সংসার চালায়, বুঝছো? আবার আমেরিকাতে বা ইউরোপ কান্ট্রিতে 14 বছরের পরেই ছেলেমেয়েরা ইনকাম করা শুরু করে দেয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা এটা হলো কি 0 থেকে 14 বছর বয়স যারা, তারা কি ইনকাম করতে পারে না, বিধায় তারা নির্ভরশীল কার উপর? বাবা মার উপর বা আত্মীয় স্বজনের উপর বা যে কারোর উপর। আরেকটা কি যাদের বয়স 65+, বুঝছো? যাদের বয়স কত? 65+, তারাও কিন্তু আর ইনকাম করে না, তখন তো সে পেনশনে চলে যায়। যদি চাকরি করে তাহলে কি সে পেনশনে চলে যায়, চাকরি যদি নাও করে এরপরও থিওরিটিক্যালি 65+ যাদের বয়স তারা কিন্তু আর ইনকাম করে না, বিধায় তারাও কিন্তু নির্ভরশীল। এই 0 থেকে 14 পর্যন্ত যারা আছে তারা কার উপর নির্ভরশীল? বাবা মার উপর। আর 65+ মানে যাদের বয়স 65-র উপর হয়ে গেছে তারা কার উপর নির্ভরশীল? সন্তানের উপর, বুঝছো? তাহলে মাঝখানে বয়সটা কত? না, 15 থেকে 64, বুঝছো? তার মানে কি এই 15 থেকে এই 64 বছর যে বয়সটা আছে, এই বয়সের যত লোক আছে সেই লোকের উপর এই বয়সের লোকগুলা কি নির্ভরশীল, বুঝছো কথাটা? এখন তাহলে প্রশ্নটা ছিল যে সিলেট বিভাগের নির্ভরশীলতার অনুপাত নির্ণয় করো। তাহলে সিলেট বিভাগের নির্ভরশীলতার অনুপাত বের করতে গেলে আমার প্রথমে 0 থেকে 14 লোক বের করতে হবে। কতজন আছে? এত। আর কি আছে? 65+, কত আছে? এত। ভাগ করতে হবে 15 থেকে 64, যে 15 থেকে 64 কত? এত। অর্থাৎ দেখো খুব সহজ। আজকে এটা পরে শেষ করে দিব, আর একটা প্রশ্ন আছে। নির্ভরশীলতা না, নির্ভরশীল মানে কি? ডিপেন্ডেন্ট, তাই তো? মনে করি সিলেট বিভাগের নির্ভরশীলতার অনুপাত ডি মানে কি? ডিপেন্ডেন্ট। আচ্ছা, আমি কি বলছিলাম যে পি মানে কি? পপুলেশন, মানে জনসংখ্যা বা লোক সংখ্যা। কত থেকে কত? 0 থেকে 14। এইগুলা আর কোনগুলা? 65+, এরা নির্ভরশীল কার উপর? 15 থেকে 64 ইন্টু কত?
100। বুঝছো? আচ্ছা তাহলে দেখো এই 15 শূন্য থেকে 14 কত আছে? 7 লক্ষ নাকি? হ্যাঁ বুঝছো? পরে 65 প্লাস কত আছে? 4,70,000 ভাগ কত হবে? 15 থেকে 64, 15 থেকে 64 কত আছে? 2,70,000 ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় সমান সমান দিই, হ্যাঁ 433.33%। বুঝছো? দেখা যায় নিচে? তুমি জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কত মার্কস? এখানে 3 মার্কস। এটা কি কঠিন? খুব কঠিন। আচ্ছা এর মানে কি, তুমি ধরো তোমার 100 জন লোকের উপর 433 জন লোক নির্ভর করে। কথাটা বুঝছো? মানে 100 জন যে কর্মক্ষম লোক তার উপর কি 433 জন লোক নির্ভর করে। মানে এরকম যদি হয় তাহলে তো দেশ গরিব হবেই। বুঝছো না? পারবা এটা আসলে? আচ্ছা এটা গেল গ। আচ্ছা ঘ নাম্বারটা কি আছে? কোন বিভাগের পরিবেশ বসবাসের জন্য অধিক স্বাস্থ্যকর? এটা আগে কেমনে করছিলাম বলতো? মোট, হ্যাঁ কেমনে বের করছিলাম? ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব, মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। ঠিক আছে? এটা জাস্ট একবারে সহজ। দেখছি কোন জেলাটা বেশি উপযোগী। তাহলে প্রথমে ঢাকা জেলার জন্য আমি বের করি। এনে কি লিখবো? মোট লোক সংখ্যা নাকি বা কত? মোট ইন্টু 100। তাহলে ঢাকা জেলা মোট লোক, এই সব করে তো ঢাকা জেলা নাকি? এগুলো মোট লোক না ঢাকা জেলার? তাহলে এর কত হবে? যোগ, বুঝাছ? মোট লোক ভাগ মোট আয়তন। মোট আয়তন কত? 1। এটা কিন্তু মানে বর্গ কিলোমিটার, হ্যাঁ হাজারে। কি এটা দেখা যায় না? আচ্ছা দেখা না গেলে আমি উপরে লিখি। কোথায় লিখবো? আচ্ছা মোট লোক সংখ্যা ভাগ কত? মোট আয়তন ইন্টু 100। তাহলে এই লাইনটা মুছে আবদ্ধ। হ্যাঁ মোট লোক সংখ্যা কত হবে? এই যা আছে 10 যোগ 5 যোগ কত না 1। এটা কিন্তু হাজারে, হ্যাঁ 100। এটা করলে হয় কত হয়? এটা হয় তোমার প্রায় 1107 জন। বুঝছো? এই একটু খেয়াল করো, এই কত আসে? 1107। মানে প্রতি বর্গ কিলোমিটার 1107 জন বাস করে। এখন সিলেটের জন্য বের করি। সিলেট সেমভাবে বের করবো। কত আসবে? 7 লক্ষ যোগ কত? যোগ 4,70,000 ভাগ আয়তন কত আছে? নে 2319 ইন্টু 100। এটা করলে আসে তোমার কত? 621 জন। ঠিক আছে? আমি তো এখানে মসি। তাহলে ঢাকা জেলায় দেখো, ঢাকা জেলায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1107 জন। আর সিলেট জেলায় প্রতি বর্গ কিলোমিটার বাস করে 621 জন। তার মানে কোন জায়গাটা বেশি স্বাস্থ্যসম্মত? সিলেট। তাহলে এই প্রশ্নটা মানে সবসময় আসি যে কোন জেলাটা বেশি উপযোগী। খুব বেশি কঠিন? আচ্ছা খুব বেশি কঠিন যদি না হয়, তোমাদের কাছে তো আমি শীট দিয়ে দিছি। তো এই শীটটা তোমরা আজকে যে ভালো করে দেখো, কালকে কি তোমরা আবার এখানে আসবা? আসলে কালকে আবার ক্লাস নিব একটা, হ্যাঁ। আর যেখানে এনে জাস্ট কারেকশন করে নিয়ে 15 থেকে 64 হবে। আচ্ছা আর এইখান থেকে তোমার এক সেট কোয়েশন আসবে এবং এক সেট কোয়েশন অ্যান্সার করা খুব সহজ। দেখছো তো কত সহজ? তুমি এগুলো বাসায় যে ভালো করে পড়ো এবং আরও বাকি যারা আছে তাদেরকে বলো আমাদের এই ভিডিওটা যেন দেখে এবং তোমরাও অ্যাড করে দিও। ধন্যবাদ সকলকে। এটা মিউট করে দাও।